এটা সুকুমার রায়ের আনন্দ কবিতা। দুঃখজনক হলেও সত্য যে এই শিক্ষিকা যা পড়াচ্ছেন তার পুরোটাই ভুল। শিক্ষক যদি ভুল পড়ান তাহলে ছাত্ররাই বা কি শিখবে? শুধু রাজধানীর মিরপুর উদয়ন স্কুল নয়, সারা দেশের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই ভুলভাবে শিখছে সুকুমার রায়ের এই আনন্দ কবিতা। এটা কি জানেন বাংলার এই সিনিয়র শিক্ষিকা? অসঙ্গতি তেমন একটা খুব ধরা যায় না, কিন্তু এই অসঙ্গতি যেগুলো আসে সেগুলো যদি আমরা সহজভাবে বাচ্চাদের বুঝাই দিই, বাচ্চারা অবশ্যই বুঝবে। আসলে তিনি নিজেই জানেন না কবিতার ভুল কোথায়। 2016 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর বইয়ে সুকুমার রায়ের আনন্দ কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়। কবিতার চরণ 16টি। এখানে প্রথম লাইনের পর দ্বিতীয় লাইনে বসানো হয় যে আনন্দ অরুণালয়, অথচ মূল কবিতায় দ্বিতীয় লাইনটি ছিল যে আনন্দ পাখির গানে। কবিতার প্রথম ও শেষ লাইন বাদে বাকি লাইনগুলো বসানো হয় উল্টো পাল্টা ভাবে। সুকুমার রায়ের আনন্দ কবিতাটির মধ্যে কবিতাটি ছাপা হয়েছিল পাশাপাশি মাঝখানে ফাঁক রেখে, ফলে দেখতে দুটি কলামের মতো। এই কবিতাটি যখন একটানা ছাপা হচ্ছে তখন তার অর্থটা বদল হয়ে যাচ্ছে, তার ছন্দ, তার সুরধ্বনি, তার যে ধ্বনিগুঞ্জন, তার যে সাংগীতিকতা এবং তার যে বক্তব্য, সেটা আমূল পাল্টে যাচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইয়ে কি ভুল থাকতে পারে? এমন প্রশ্ন আসলে ছাত্র, শিক্ষক, অভিভাবক কারো মাথাতেই আসার কথা নয়। কারণ সাধারণত আমরা বোর্ডের বইকে নির্ভুল ধরে থাকি। কেননা একটি স্বীকৃত এবং নীতি নির্ধারণী নানান ধাপ পেরিয়েই একটা বোর্ডের বই আসলে তৈরি হয়। কিন্তু সেই বোর্ড বইয়ে যদি কর্তৃপক্ষ ভুল করে বসে, তাহলে কোটি কোটি শিক্ষার্থী ভুল শিখবে, এটাই স্বাভাবিক। আবার এটাও তো ঠিক, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল যদি সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি হয়, তাহলে আপনি কি বলবেন? বিশ্বাস হচ্ছে না? নিজ চোখেই দেখুন। শুধু আনন্দ কবিতা নয়, আরো ভুল ধরা পড়েছে সপ্তম শ্রেণীর এই বাংলা পাঠ্য বইয়ে। এই বইয়ের 64 নম্বর পৃষ্ঠায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের হৃদয় কবিতার সপ্তম লাইনের পর একটা লাইন বাদ পড়ে যায়। মূল কবিতায় লাইনটি ছিল তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে। 71 পৃষ্ঠায় কবি কালিদাস রায়ের অপূর্ব প্রতিশোধ কবিতার তৃতীয় ও চতুর্থ লাইন বাদ দেয়া হয়। আর 81 পৃষ্ঠায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তারিখ 1972 সালের 10ই জানুয়ারির বদলে লেখা হয় 1971 সাল। আর আগরতলা মামলার বদলে লেখা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। কোনোভাবেই, কোনো ক্রমেই, কোনো ধাপেই পাঠ্য বইতে কোনো রকম ভুল এটা আসলে গ্রহণযোগ্য নয়। সম্পাদক, প্রধান সম্পাদক, প্রুফ রিডার থেকে শুরু করে এর চিন্তার সঙ্গে যারা জড়িত তাদের সবারই অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় ছবির ক্যাপশনে উল্লেখ করা হয় সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধ বাহাদুর শাহ পার্ক, ঢাকা নির্মিত হয় 1947 সালে। প্রকৃতপক্ষে 1947-এর বদলে এটা হবে 1957 সাল। একই পৃষ্ঠায় উল্লেখ করা হয় 19 শতকে এই পার্কের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া পার্ক রাখা হয় কেন। এখানে 19 শতকের জায়গায় হবে 20 শতক। একই বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় নেপালে ভূমিকম্পের তারিখ 2015 সালের 24 এপ্রিল দেয়া আছে। প্রকৃতপক্ষে ভূমিকম্প হয়েছিল 25 এপ্রিল। আর 101 নম্বর পৃষ্ঠায় একটি প্রশ্নে জাতিসংঘের 4টি শাখার নাম জানতে চাওয়া হয়েছে। আসলে জাতিসংঘের প্রশাসনিক শাখা একটি। পাঠ্য বইয়ের ভুল নিয়ে যখন চারিদিকে সমালোচনা, তখন বই দুটি পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সম্মানিত শিক্ষক সমাজ, সম্মানিত অভিভাবক সমাজ এবং শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। জাতির কাছে দুঃখ প্রকাশ না করে হয়তো আর কোনো উপায় নেই তার, তবে বিষয়টিকে খুবই গুরুত্ব নিয়েই দেখছেন তিনি। যারা এই ত্রুটিগুলি করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বই দুটির লেখক, সম্পাদক ও পরিমার্জনকারী ছিলেন 19 জন। তাদেরই একজন মোহাম্মদ আবু সালেক খান। তবে সরাসরি ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। 25 তারিখে ভূমিকম্পটা হয়েছিল, আর ওটা হচ্ছে ওটা লেখা হয়ে গেছে 24। তথ্য তো সঠিক জানা ছিল অবশ্যই, তা তো বটেই। জেনেই হোক আর না জেনেই হোক,
ভুল তো আসলে ভুলই, আর এই ভুল যদি না ধরা পড়তো তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ভুলই শিখতে হতো। তবে শঙ্কা এখনো কাজ করছে, কারণ তদন্ত প্রতিবেদনে যে 4টি সুপারিশ করা হয়েছিল তার একটি ছিল দ্রুত এই সংশোধন করে বইগুলোকে শিক্ষার্থীদের হাতে পৌঁছিয়ে দেয়া। কিন্তু সবশেষ তথ্য বলছে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে সংশোধিত বইয়ের কপি পৌঁছায়নি। বোর্ডের বইয়েরই যদি এই অবস্থা হয় তাহলে হঠাৎ করে গজিয়ে ওঠা কিন্ডারগার্টেনগুলোর পাঠ্য বইয়ের অবস্থা কেমন হতে পারে? রাজধানীর মিরপুর 11 নম্বর এলাকার এই বিদ্যালয়ের নাম প্রাইম ইন্টারন্যাশনাল স্কুল। 8ম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত বাংলা ব্যাকরণ বই থাকার পরেও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ভিন্ন একটি বই নির্ধারণ করে দেয়। বোর্ড বইতে কখনো কখনো কিছু ভুল ত্রুটিও থাকে, যার কারণে আমরা পাশাপাশি আরও কিছু বই বিকল্প হিসেবে রাখি। বইটির নাম নবধারা জেএসসি বাংলা ব্যাকরণ ও নির্মিতি, প্রকাশ করেছে ইকরা এডুকেশনাল বুকস। বইটির সম্পাদনায় ছিলেন 3 জন। বইটি নিয়ে টিম 360 ডিগ্রির গন্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। বইটিতে কোনো ভুল আছে কিনা যাচাই করার জন্য অনুরোধ করা হলো সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন তালুকদারকে। শৈথিলি ভাষা বলতে কোনো ভাষা গোষ্ঠী, কোনো পর্যায় বা কোনো আঞ্চলিক কোনো রূপ অস্তিত্ব আমরা পাইনি কোনোদিনও। সৌদ সেনা কিন্তু আমরা জানি সৌর সেনা প্রাকৃত ভাষার কথা বলতে গিয়ে হয়তো এটি লিখেছেন। মহামহাপাধ্যায় এই জাতীয় না, আমরা জানি মহামহোপাধ্যায় একটি শব্দ, এখানে 2টি শব্দ করা হয়েছে মহামহাপাধ্যায়। ইউসুফ জুলাইকা নামে কোনো বই নেই, আসলে প্রচুর বানান ভুল আছে এখানে। কি করে বইটি প্রকাশিত হতে পারে সেটাই তো আমার কাছে বিস্ময়ের জন্ম দিয়েছে। ভাগ্য ভালো যে 580 পৃষ্ঠার মধ্যে এই শিক্ষক দেখেছেন মাত্র 3টি পৃষ্ঠা, আর তাতেই এই অবস্থা। এবার কি বলবেন প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জয়নুল আবেদিন? কিছু কিছু বই ভুল আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি যেগুলোতে ভুলভ্রান্তি কম সেগুলোকে বাছাই করতে। এত বাছাই করার পরও যদি শত শত ভুল বের হয় তাহলে বাছাই প্রক্রিয়ায় যে বইগুলো বাদ পড়েছে সেগুলোর অবস্থা কি হতে পারে? শুধু ভুলে ভরা বই নয়, অতিরিক্ত বই পড়ানোটাও যেন আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যে শিশুরা ভালো করে কথাই বলতে পারে না সেই শিশুরাই বা কয়টা বই পড়তে পারবে? নিয়ম অনুযায়ী প্রাক প্রাথমিকে একটি বই থাকার কথা থাকলেও এই কোমলমতি শিশুদের পড়ানো হচ্ছে 9টি বই। বেশি বই থাকলেই কি শিশুরা বেশি শিখতে পারে? একটি বইয়ের আমরা সবগুলো তাদেরকে পড়াচ্ছি না, ওখান থেকে বাছাই করে তাদের বয়স অনুযায়ী যেগুলো তাদের প্রয়োজন এবং যেগুলো তারা যতটুকু মেধা রাখতে পারবে, মেধা ধরে রাখতে পারবে তাদের, ততটুকুই আমরা শিখাচ্ছি। তাহলে সিলেবাসে বইয়ের তালিকা এত লম্বা কেন? যে শিশুর বয়স 3 থেকে 4 বছর সেই শিশুকে নামিয়ে দেয়া হচ্ছে প্রতিযোগিতার মাঠে। একটু ভেবে দেখবেন, সে নেহায়েত একটি শিশু, রেসের কোনো ঘোড়া নয়। আমাদের মনে প্রশ্ন জাগে, এটা কি শুধু প্রতিযোগিতা নাকি ব্যবসাও? কোমলমতি শিশুদের ব্যাগ যত ভারী হবে অনেকের পকেট ততই ভারী হবে। ফিরছি একটা বিরতির পর। গার্ডেনগুলো নিয়ম নীতি ভেঙে অতিরিক্ত বই শিশুদের ব্যাগে তুলে দিচ্ছে তা কিন্তু নয়। এমন চিত্র দেখা গেছে দেশের অনেক নামি দামি স্কুলগুলোতেও। প্রকাশনা কোম্পানিগুলোর লোভে পড়ে পাঠ্য বইয়ের বাইরেও গাদা গাদা ভুলে ভরা বই তুলে দেয়া হচ্ছে শিশুদের ব্যাগে। একটা শিশু দিনে ঠিক কয়টা বই পড়তে পারে আর কতটুকু জ্ঞান ধারণ করতে পারে সেটা বিবেচনা করেই তৈরি হয় জাতীয় শিক্ষা কারিকুলাম। এই নির্ধারিত বইয়ের বাইরে একটা বেশি বই তুলে দেওয়া মানেই হলো আপনার শিশুর উপর বাড়তি চাপ তৈরি করা। কবির সুমনের গানে ফুটে ওঠা স্কুলগামী শিশুদের এই আরতি নিছক কল্পনা নয়, এ যেন এক কঠিন বাস্তবতা। অনেক কষ্ট হয়, তখন আবার আব্বুর হাতে দিয়ে দিই।
ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। কাঁধের ভারী ব্যাগটা নিজেরাই বহন করে অভিভাবকরা হয়তো কিছুটা মুক্তি দিতে চেয়েছেন তাদের সন্তানদের। যেহেতু ব্যাগটা তো আমাকেই বহন করতে হচ্ছে, মনে তো হয় যে একটু কষ্টই হয় ওর জন্য। করার কিছু নাই, স্কুলে চাপ না নিয়ে আসলে মিশ্রা বকা দেয়, এখন নিয়ে আসতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অবশ্য অতিরিক্ত বইয়ের প্রয়োজনীয়তাও তুলে ধরলেন। যেটা মানে বাচ্চার জন্য দরকার হবে এই ক্লাসের জন্য এই বইটা যথেষ্টই প্রয়োজন মনে করি, তখন দিয়ে আমরা অতিরিক্ত কিছু দেই না। হয়তো আমাদের যে এনসিপির যে পাঠ্যপুস্তকগুলো তার সাথে হয়তো বা একটা বা দুইটা এরকম দিই। এবার নজর দেয়া যাক এই প্রতিষ্ঠান সহ আরো দুটি বিদ্যালয়ের বইয়ের তালিকার ওপর। প্রথম শ্রেণীর জন্য এনসিটিবি বাংলা, গণিত ও ইংরেজি এই তিনটি বই নির্ধারণ করে দেয়, কিন্তু অনুসন্ধানের তথ্য বলছে এই তিনটি বই ছাড়াও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ পাঠ্যসূচিতে আরো 8টি, ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ 4টি এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল 7টি বেশি বই অন্তর্ভুক্ত করে। দ্বিতীয় শ্রেণীতে উদয়ন স্কুল 5টি, ফিকারুন্নেসা নূন 6টি, বিয়াম ল্যাবরেটরি স্কুল 7টি বেশি বই পড়াচ্ছে শিক্ষার্থীদের। একইভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচিতেও 2 থেকে 4টি অতিরিক্ত বই চাপিয়ে দেয়া হয় শিশুদের উপর। এই যে বই দিলেই কিন্তু সেটা হবে না, আনন্দের সঙ্গে সেটা সে রিসিভ করছে কিনা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং একটা বয়সে যে সে লেখাপড়ার প্রতি তার একটা বিতৃষ্ণা তৈরি হবে। এক্ষেত্রে সুনির্দিষ্ট আইন আছে। 1983 সালে যে আইনটি হয়েছে সে আইনের 15(1) ধারায় খুব স্পষ্ট করে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত নয় এমন কোনো বই কোনো শ্রেণীকক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো যাবে না। কে শোনে কার কথা? আইন থাকার পরও বিভিন্ন স্কুলগুলোতে চলছে অতিরিক্ত বই পড়ানো। তাই আবারও বাধ্য হয়ে 2015 সালে আরেকটি নির্দেশনা জারি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কিন্তু এই নির্দেশনাকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে বিভিন্ন স্কুলগুলোতে চলছে অতিরিক্ত বই পড়ানোর মহা উৎসব। শুধুমাত্র ব্যতিক্রম দেখা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। রাজধানীর মিরপুর উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কোন ক্লাসে? ক্লাস 5। তোমার কয়টা বই আছে? আমার 6টা। বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান, ধর্ম, সমাজ। এই শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত 6টি বইয়ের বাইরে একটি বইও বেশি পড়েন না। নামকরা অধিকাংশ বিদ্যালয়ই তো নির্ধারিত পাঠ্য বই ছাড়াও অতিরিক্ত বই রাখা হয়েছে বেশি জ্ঞান অর্জনের জন্য কিংবা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য। তাহলে কি এসব শিশুরা পিছিয়ে যাচ্ছে? বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হলো শিক্ষার্থীদের বেশি বই পড়ানো হয় না কেন। ইংরেজি বইয়ের মধ্যে ইংরেজি গ্রামার দেওয়া আছে, বার দেওয়া আছে, ওইটা থেকে পড়াই আমরা। আবার বাংলায়ও একই কথা, সেখানে বিপরীত শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, তারপর অন্যান্য গ্রামাটিক্যাল পয়েন্টগুলি সেগুলোও আছে। কাজেই অতিরিক্ত বই পড়ানোর কোনো প্রশ্নই আসে না। এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বলেই হয়তো এনসিটিবির আইনের বাইরে যেতে পারেন না তারা। এবার ভিন্ন একটি প্রতিষ্ঠানে যেতে চাই আমরা। প্রতিষ্ঠানটির নাম কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ। পৃথিবীতে কয়টা মহাসাগর আছে বলতো? নামে কলেজ হলেও 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এখানে। কুমিল্লা শহরের এই শিক্ষা প্রতিষ্ঠানে এনসিটিবির নির্ধারিত বই ছাড়া একটিও বই বেশি পড়ানো হয় না, আর নিষিদ্ধ করে দেয়া হয়েছে সকল ধরনের গাইড বই। কোনো গাইড ফলো করো? না স্যার। কোনো গাইড ফলো করো না। গাইড বই নিষিদ্ধ করা হলেও এখানকার ফলাফল কিন্তু ঈর্ষণীয়। 2011 সাল থেকে এই বিদ্যালয়ে এসএসসি এবং জেডিসি পরীক্ষায় পাশের হার 100%। আজকের 6 বছর আমার রানিং, একদিনের জন্য কোনো গাইড পাবলিশার আমার সামনে আসছে, আমার রুমে আসছে, আমি দেখিনি। বলতেই পারেন হঠাৎ করে কেন আমরা পাঠ্য বই ছেড়ে গাইড বইয়ের দিকে নজর দিচ্ছি। বলতেই পারেন
শিক্ষার্থীরা এমনিতেই অতিষ্ঠ, পাঠ্যপুস্তক সেটাও আবার ভুলে ভরা, তার সাথে অতিরিক্ত বইয়ের চাপ। এখন যদি আবার তার সাথে গাইড বই যোগ হয় তাহলে অবস্থাটা কেমন হতে পারে? জানতে চান? জানাবো, তবে একটা বিরতির পর। শিক্ষার্থীরা পাঠ্য বই রেখে গাইড বইয়ের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল। তোতা পাখির মতো গাইড বই মুখস্থ করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেত, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাতে গিয়েই তাদের জ্ঞানের পরিধি আসলে বোঝা যেত। এই গাইড বই দৌরত্ব কমে যায় তখনই যখন শুরু হয় সৃজনশীল পদ্ধতি। আসলে সত্যি বলতে কি, এই গাইড বই চক্রকে কি এখনো থামানো গেছে? পপি গাইড একসময় বাজারে একচেটিয়া ব্যবসা করে গেছে পপি লাইব্রেরির এই গাইড বইটি। সৃজনশীল পদ্ধতির ভেতরেও থেমে থাকেনি এই প্রতিষ্ঠানটি। সারা দেশে কয়েক লাখ শিক্ষার্থীদের টার্গেট করে কয়েক লাখ বই ছাপিয়েছে এই প্রতিষ্ঠানটি। বাজার দখলের জন্য অভিনব কৌশল বেছে নেওয়া হয়। পপি গাইড কর্তৃপক্ষের কৌশল ধরার জন্য রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে পপি লাইব্রেরির 7ম শ্রেণীর ইংরেজি গাইডটি সংগ্রহ করলাম আমরা। চট্টগ্রাম থেকে 7ম শ্রেণীর যে ইংরেজি গাইডটি কেনা হয় সেটির নাম পপি মডার্ন ইংলিশ। লেখকের নাম মোহাম্মদ আব্দুল কাদের। তিনি মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের সিনিয়র শিক্ষক। কুমিল্লা থেকে 7ম শ্রেণীর যে গাইডটি কেনা হয় সেটির নাম পপি প্র্যাকটিক্যাল ইংলিশ। এই বইয়ের লেখক আতিকুর রহমান। রাজধানীর রামপুরা একরামুন্নেসা হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক তিনি। ঢাকা থেকে 7ম শ্রেণীর যে গাইডটি কেনা হয় সেটির নাম পপি বেসিক ইংলিশ। এই বইয়ের লেখক রঞ্জন চন্দ্র দাস। তিনি খন্দকার নাজির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বিশ্লেষণ করে দেখা যায় 7ম শ্রেণীর জন্য বের করা এসব পপি গাইডের ওপরের মলাট এবং লেখকের নাম ভিন্ন ভিন্ন থাকলেও ভেতরের সবকিছুই এক। অনুসন্ধানের তথ্য বলছে 64 জেলার জন্য 24 জন লেখকের নাম দিয়ে 24 মলাটে একই বই বের করেছে পপি লাইব্রেরি। একই বইয়ের লেখক কি তাহলে 24 জন, নাকি একজন লিখেছেন আর 24 জনের নাম ব্যবহার করা হয়েছে, নাকি এটা কমিশন ব্যবসা? অনেকগুলো প্রশ্ন যখন মাথায় ঘুরপাক খাচ্ছিল ঠিক তখনই একটা তথ্য দিলেন এই ব্যবসায়ী নেতা। 20টা মাস্টারের পয়সা দিছে, 24টা এলাকায় বইটা ফেক্ট করেছে, 24টা স্কুলের মাস্টাররা নাম জড়িত, 24 জনের দিছে, ওই জন্য 24টা নাম দিতে হয়েছে। আর এই শিক্ষক নেতা জানালেন পাঠ্যসূচিতে গাইড অন্তর্ভুক্ত করতে পারলেই পাওয়া যায় নামি দামি উপহার। আমরা ইমডাইরেক্ট নেই, আমরা টাকা ডাইরেক্ট নেই, আমরা কিছু করে দিই। যেমন আমি একটা ফ্রিজ নিয়েছি একবার। আরো বেশ কিছু তথ্য জানতে টিম 360 ডিগ্রি এবার হাজির হয়েছে কুমিল্লার দাউদকান্দিতে। খন্দকার নাজির আহমেদ উচ্চ বিদ্যালয়ের এই শ্রেণীতে দেখা গেল নিষিদ্ধ গাইড বই। আর যিনি পড়াচ্ছেন তিনি হচ্ছেন এই গাইডের লেখক রঞ্জন চন্দ্র দাস। এটা আসলে আমাদের যেটা হয়, আমাদের টিমের মাধ্যমে আমরা এটা লিখি সবাই মিলে। মানে এই বইটা কয়জন লিখছে? মানে আমরা 3-4 জন। হ্যাঁ, তার মানে তিনি একা নন, আরো লেখক আছে, কিন্তু তার লেখা কোনটা? প্রশ্ন কালেক্ট করি, হ্যাঁ, এই বিষয়গুলো করা হয়, আমরা নিজেরাই সলভ করি, সলিউশনটা দিই। পপি লাইব্রেরিতে গিয়ে পাওয়া গেল না এর স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মজিদকে। একে তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইয়ে ভুল, তার উপরে আবার সঠিক তদারকি না থাকায় আবারও চালু হয়ে গেছে নিষিদ্ধ গাইড বই। এই ব্যবসা চালু থাকলে হয়তো অনেকের পকেটে মোটা অঙ্কের টাকা ঢোকে, কিন্তু আপনার সন্তানের মেধার কি অবস্থা হচ্ছে সেটা কি একবার ভেবে দেখেছেন? অন্যদিকে এক আইনজীবী শিশুদেরকে অতিরিক্ত বইয়ের বোঝা না চাপাতে উচ্চ আদালতে একটা রিট করেছেন। অন্যদিকে ভারতের একটি উচ্চ আদালত অনেক আগেই এক নির্দেশনায় বলে দিয়েছে একটি শিশুর শরীরের 10 ভাগের 1 ভাগেরও কম ওজনের ব্যাগ বহন করতে হবে। এখন আপনি ভেবে দেখুন, আপনি আপনার সন্তানকে শুধু প্রতিযোগিতার নামে কত বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই।
তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।